Radio Today 89.6 FM এখন শুনবেন রেডিও টুডের সন্ধ্যার খবর। একযোগে আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6:45। রেডিও টুডের সন্ধ্যার খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক। তবে মূল খবর যাওয়ার আগে গ্রাউন্ড 70 শোর জন্য আজকের প্রধান খবরগুলো শুরুতেই জেনে নেব। যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 28 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1847 জন, বেড়েছে শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার। রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ ব্যবসায়ী গোল্ডেন মনির গ্রেপ্তার। এবং বিশ্বজুড়ে করোনায় একদিনের রেকর্ড সর্বোচ্চ 12,000 মানুষের মৃত্যু, ফাইজারের টিকার জরুরি অনুমোদনের আবেদন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের খবর FM 89.6 এ সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.radiotodayBD.fm এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ রেডিও টুডে FM 89.6 এবং নিউজে আপনারা আমাদের সন্ধ্যার খবরটি লাইভ দেখতে পারবেন। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করে আমাদের সব সময়কার সবগুলো অনুষ্ঠান আপনারা শুনে নিতে পারেন। এবারে চলুন যাওয়া যাক আজকে সন্ধ্যার খবরে মূল আয়োজনে। যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। তবে মহামারী করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে পালন করা হচ্ছে দিবসটি। এ উপলক্ষে ৭১ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহিন ইকবাল এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান শেরনিয়াবাদ নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে সম্মিলিতভাবে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। সশস্ত্র বাহিনী দিবসে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধানগণ। এদিকে দিবসটি উপলক্ষে আজ সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই সাথে প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে দেশের প্রথম বেসরকারি FM রেডিও স্টেশন রেডিও টুডে 89.6। করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত 24 ঘন্টায় আরও 28 জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 1847 জন। এছাড়া গত 24 ঘন্টায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও 1921 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা সংক্রমণ শুরুর পর 47তম সপ্তাহে এসে নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থতা এবং মৃত্যুর হার 46তম সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 12,458টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে 12,643টি। আর এখন পর্যন্ত মোট 26,35,202টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন 1,847 জন। ফলে এ নিয়ে এখন পর্যন্ত 4,45,281 জন করোনা শনাক্ত হলেন। ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 28 জন, যাদের ভেতর 18 জন পুরুষ এবং 10 জন নারী। তারা সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন 6,350 জন, যাদের ভেতর পুরুষ 4,881 জন এবং নারী মৃত্যুবরণ করেছেন 1,469 জন। সরকারি হিসেব মতে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,921 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 3,60,352 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 14.61% এবং এখন পর্যন্ত 16.90%। 24 ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.93% এবং মৃত্যু হার 1.43%। জাফরামান, রেডিও টুডে। রাজধানীর মেরুল বাড্ডায় রাতভর অভিযান চালিয়ে স্বর্ণ ও গাড়ি ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে অবৈধ অস্ত্র এবং মাদক সহ গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার বাসভবন থেকে 600 ভরি স্বর্ণ,
10টি দেশের মুদ্রা, 1,09,00,000 নগদ বাংলাদেশি টাকা এবং বিদেশি পিস্তল সহ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মনিরের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে 3টি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। 90-এর দশকে ছিলেন সামান্য একজন কাপড় দোকানের কর্মচারী। পরবর্তীতে শুরু করেন ক্রুকারেজের ব্যবসা। এরপর ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশ থেকে মালামাল আনার লাগেজ ব্যবসা শুরু করেন মনির। এক পর্যায়ে অপরাধের নানা গলিপথ পেরিয়ে হয়ে ওঠেন স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের সদস্য। এভাবেই সাধারণ এক মনির হয়ে ওঠেন গোল্ডেন মনির। আজ তার বাসভবনে অভিযান শেষে বিষয়টিতে যেমনটি বলছিলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ। মূলত ফৌজদারি অপরাধের জন্য গোল্ডেন মনিরকে র্যাব গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিদেশি মদ এবং প্রায় 10টি দেশের বিভিন্ন পরিমাণ বৈদেশিক মুদ্রা, প্রায় 8 কেজি পরিমাণ স্বর্ণ, এর পাশাপাশি 1,09,00,000 টাকা নগদ আমরা জব্দ করতে সক্ষম হয়েছি। র্যাব কোনো দলের নাম উল্লেখ না করে জানায় গোল্ডেন মনিরের সাথে একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে। এছাড়া তার বিভিন্ন অপকর্মের সাথে কারা জড়িত তাদেরকেও শনাক্ত করার চেষ্টা চলছে। গোল্ডেন মনিরের আরেকটি পরিচয় আছে, সেটা হচ্ছে ভূমিদস্যু। রাজুকের কতিপয় কর্মকর্তার সাথে যোগ সাজসে সে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছে। জিজ্ঞাসাবাদে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এর পৃষ্ঠপোষক কারা আছেন, কোন কোন রাজুকের কর্মকর্তা তার সঙ্গে আছেন, অন্যান্য সংস্থার ব্যক্তিবর্গ তাদের সাথে আছেন, এই সকল বিষয়ে র্যাব আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনুরোধ জানাবে একটি তদন্ত করার জন্য। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাসায় গতকাল রাত 10টায় অভিযান শুরু করা হয়। মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্টের 11 নম্বর সড়কের ওই বাসায় অভিযান চলে আজ সকাল 11টা পর্যন্ত। আনোয়ার হোসেন, রেডিও টুডে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেখানেই দুর্নীতি সেখানে নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। রাজধানীর মেরুলবাড্ডায় গোল্ডেন মনিরের বাড়িতে অভিযান তারই একটি অংশ। দুপুরে রাজধানীর মগবাজার ওয়ার্ল্ডস কলোনি সেকেন্ডারি ট্রান্সফরমার স্টেশন উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেই সিরাজগঞ্জে জঙ্গি আস্তানার জঙ্গিরা আত্মসমর্পণ করেছে। এটা অভিযান আমাদের চলবে, যেখানেই দুর্নীতি সেখানেই আমাদের নিরাপত্তা বাহিনীর অভিযান চলবে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেই আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে দেখেছি তারা বাধ্য হয়ে সারেন্ডার করেছে জঙ্গিরা। রাজধানীতে অভিযান চালিয়ে 18 কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি সহ প্রতারণা ও জালিয়াতি চক্রের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির রমনা বিভাগ গতরাতে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জাল স্ট্যাম্প তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে আজ সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার AK-M হাফিজ আক্তার। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটি জানা যায়, দীর্ঘদিন যাবৎ অজ্ঞাতনামা কয়েকজন আসামিদের সহায়তায় তারা জাল স্ট্যাম্প তৈরি করে। জাল স্ট্যাম্প তৈরিতে তাদের খরচ হয় 15 থেকে 16 টাকা। 25 থেকে 30 টাকায় তারা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় তারা সরবরাহ করে থাকে। 18 কোটি মূল্যমানের যে জাল স্ট্যাম্প, ডাক টিকিট, কোর্ট ফি, এইগুলি যদি গ্রেপ্তার না হতো, এগুলি সারা বাংলাদেশে ছড়িয়ে যেত এবং সরকার রাজস্ব হারাতো। এবং এই জাল স্ট্যাম্প, টিকিট এবং এই কোর্ট ফিগুলি ব্যবহার করেই আমাদের নিয়মিত কাজ চলত। প্রতিশোধের রাজনীতি গণতন্ত্রের জন্য সুখকর নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো প্রতিশোধের রাজনীতি করে না। তিনি আজ সকালে মিনপুর নারায়ণগঞ্জ রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধনকালে একথা বলেন। মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং পরিচর্যায় গণতন্ত্র বিকশিত হয়, কিন্তু এক্ষেত্রে বিএনপির ভূমিকা দুঃখজনক। এদেশের রাজনীতির সন্ত্রাস, নির্ভরতা, ষড়যন্ত্র আর হত্যা রাজনীতির জনপ্রতিনিধি মির্জা ফখরুল সাহেব বলছেন সরকার নাকি প্রতিশোধ পরায়ণ উঠেছে। প্রতিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে অবিরত মিথ্যাচার আর গুজব ছড়ানো হচ্ছে। পত্রপত্রিকা, টকশোতে সরকার বিরোধী বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। ওই সরকার কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কাকে জেলে যেতে হয়েছে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর 1 ও 2 নম্বর পিলারের উপর আজ বসানো হল 38তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হল সেতুর 5700 মিটার। আজ দুপুর 2:35 দিকে স্প্যানটি বসানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের। 37তম স্প্যানটি বসানোর 9 দিনের মাথায় আজ বসানো হল এই স্প্যানটি। অবশিষ্ট আর মাত্র 3টি স্প্যান বসলেই বাকি 450 মিটার সহ দৃশ্যমান হবে পুরো সেতু। গত মাসে 4টি স্প্যান বসানো সম্ভব হয়েছে। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকৌশলীরা।
চলছে রেডি টুডে সন্ধ্যার খবর। আপনাদের সঙ্গে আছে আমি শরীফুল হক। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট তিনবার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক। FM 89.6 এর রেডি টুডে সন্ধ্যার খবর শুনছেন এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে সরাসরি দেখতে পাচ্ছেন, যা শুধুমাত্র আপনাদের জন্যই ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে প্রচারিত হচ্ছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পেট্রোল ঢেলে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে মোহাম্মদ রাসেল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক রফিক উদ্দিন আহমদ জানিয়েছেন, রাঙ্গুনিয়া থেকে গতরাতে আসা ইয়াসমিন আক্তার নামে ওই নারীর শরীরের নিচের অংশ আগুনে ঝলসে গেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জের ধরে স্বামী রাসেল স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। ও কি করছে, লাগার পরে কম্বল একটা দিয়ে ফেসাইয়ে আগুনটা নিভে আমি যখন এরকম ছটফট করতেছে আমার একটা থাপ্পড় মেরে ফেলে ওখানে পানি একজন ঢেলে দিছে, ঢেলে বলতেছে জ্বলতেছে, পরে বলতেছে তোরে কাটি কাটি কর্ণফুলো নদীতে ভাসাবো যাতে তোর এক টুকরা মাংস না হয়। আমাদের এখানে প্রায় 35-40% নিয়ে গভীর ক্ষত নিয়ে আমাদের এখানে নিয়ে ভর্তি হয়েছেন। আমরা আমাদের যেটুকু চিকিৎসা দেওয়ার সেটুকু চিকিৎসা দিয়ে রাখছি, তবে উনি এখন আশঙ্কামুক্ত না, বলছিলেন ভুক্তভোগী ইয়াসমিন আক্তার ও চিকিৎসক রফিক উদ্দিন। ব্রাহ্মণবাড়িয়ার কসবার ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফের পীর ও ওয়াজ মাহফিলের জনপ্রিয় বক্তা মাওলানা গোলাম সারোয়ার সাইদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। মাওলানা গোলাম সারোয়ার সাইদি আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক। আজ গণমাধ্যমে পাঠানো আইন মন্ত্রণালয়ের এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এবারে দেশের বাইরের কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আপনাদের জন্য। বিশ্বজুড়ে করোনা মহামারীতে একদিনে রেকর্ড সর্বোচ্চ 12,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 13,80,000 ছাড়িয়ে গেল। আর সংক্রমণ শনাক্ত হয়েছে 5,80,00,000 মানুষের, যাদের মধ্যে সুস্থ হয়েছেন 4,02,00,000-এরও বেশি করোনা রোগী। এদিকে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। যুক্তরাষ্ট্রে করোনার টিকার জরুরি অনুমোদন পেতে আবেদন করেছে ফাইজার ও বায়োনটেক। টিকাটি যথেষ্ট নিরাপদ কিনা তা বিবেচনায় নিয়ে অনুমোদন দেওয়ার বিষয়টি এখন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপর। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজারের টিকাটির তথ্য বিশ্লেষণ করতে এফডিএর কতদিন লাগবে বিষয়টি এখনও পরিষ্কার নয়। যুক্তরাষ্ট্রের সরকার ডিসেম্বরের প্রথমার্ধেই টিকাটির অনুমোদন দেওয়ার প্রত্যাশার কথা বলেছে। এই টিকা প্রস্তুতকারকদের দাবি, 65 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে টিকাটি 94% পর্যন্ত সুরক্ষা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পরীক্ষার ফল জানার পর থেকেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি, তবে তার কোনো উপসর্গ নেই, স্বাস্থ্যবিধি তিনি মেনে চলছেন। ট্রাম্পের দ্বিতীয় ছেলে হিসেবে করোনায় আক্রান্ত হলেন ডোনাল্ড জুনিয়র। এর আগে 14 বছরের ব্যারন ট্রাম্প আক্রান্ত হয়েছিলেন। চলমান মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কোনোভাবেই দেশটিতে থামানো যাচ্ছে না করোনার প্রকোপ। এদিকে এরই মধ্যে দেশটিতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। কিছুদিন আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের এক উপদেষ্টা। সে আশঙ্কা এবার সত্য হয়ে গেল। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে একদিনে 2,01,000 মানুষ সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন 2,000 করোনা রোগী। মহামারী করোনা সংক্রমণের লাগাম টানতে পারছে না ভারত। প্রতিবেশী দেশটিতে 90,50,000-এর বেশি মানুষ কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছেন, আর প্রাণ হারিয়েছেন 1,32,000-এর বেশি মানুষ। গত সপ্তাহের শুরুতে দেশটিতে দৈনিক করোনার সংক্রমণ 29,000-এ নেমে এসেছিল, কিন্তু গত দুদিন ধরে ফের তা ঊর্ধ্বমুখী। গত 24 ঘন্টায় ভারতে নতুন করে 46,000 মানুষের দেহে ভাইরাসটি সংক্রমণ হয়েছে।
কানাডায় শুরু হয়েছে করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউ। বর্তমানে সেখানে দৈনিক 5,000-এর কম নতুন রোগী শনাক্ত হলেও চলতি বছরের শেষ নাগাদ তা দৈনিক 20,000 ছাড়িয়ে যেতে পারে। আর পরিস্থিতি আরও নাজুক হলে দৈনিক 60,000 নতুন রোগী দেখতে হতে পারে দেশটিকে। শুক্রবার কানাডার শীর্ষ জনস্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার থেরেসা ট্রাম্প এই তথ্য জানিয়েছেন। এ পরিস্থিতি মোকাবেলায় দেশবাসীকে শারীরিক সংস্পর্শ সীমিত করার আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল শুক্রবার নিজ বাসভবন থেকে দেয়া এক বক্তব্যে তিনি বলেছেন, জনস্বাস্থ্যের নির্দেশিকা অনুসরণ করতে হবে, ইচ্ছামতো যোগাযোগ কমাতে হবে। করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মিথ্যা তথ্যের কারণে পুরো লকডাউনে যেতে হয়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যকে। এই লকডাউন চলতে পারে 6 দিন পর্যন্ত। ওই ব্যক্তি একটি পিৎজা বারে একাধিক শিফটে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। দোকানে পিৎজা কিনতে গিয়ে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। এরপরই কর্তৃপক্ষ রাজ্য জুড়ে লকডাউনের ঘোষণা দেয়। দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যে সম্প্রতি 36 জনের করোনা শনাক্ত হয়েছে। গত এপ্রিলের পর সেখানে এটাই প্রথম কোনো অভ্যন্তরীণ সংক্রমণের ঘটনা। মূলত অভ্যন্তরীণ সংক্রমণের ইতিহাস জানতে গিয়েই ওই ব্যক্তির সন্ধান পায় সেখানকার পুলিশ। করোনা ভাইরাসে পুনরায় সংক্রমণ নিয়ে আসার কথা জানালেন অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা। বিভিন্ন দেশে সংক্রমণ সেরে উঠতেই নতুন করে ভাইরাসের কবলে পড়া নিয়ে উদ্বিগ্ন বাড়ছিল। তখন অক্সফোর্ডের গবেষকরা জানালেন, করোনায় আক্রান্ত রোগীর সুস্থ হওয়ার পর 6 মাসের মধ্যে পুনরায় সংক্রমণের ঝুঁকি নেই। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেশের রাজতন্ত্রের সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ, যাদের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে থাই প্রধানমন্ত্রীর সব ধরনের আইন ব্যবহারের হুঁশিয়ারির পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং রাজা মাহা ভাজিরালঙ্কর্নের ক্ষমতা কমানোর দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে এমন হুঁশিয়ারি দেন থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ওচা। আজকের বিক্ষোভে স্কুল শিক্ষার্থীরা রাজতন্ত্র সংস্কারের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার সংস্কারেরও দাবি জানান। এবারে রয়েছে খেলাধুলার খবর। ক্রিকেট। বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, অধিনায়কত্ব প্রমাণের জন্য যথেষ্ট সময় দিতে হবে। 2-3টি ম্যাচের পারফরমেন্স দিয়ে সিদ্ধান্তে আসা ঠিক নয় বলেও মনে করেন তামিম। আজ বঙ্গবন্ধু টি-20 কাপে নিজের দল ফরচুন বরিশালের হয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তামিম। তবে প্লেয়ার ড্রাফটে নিজ দল বরিশাল দক্ষতা দেখাতে পারেনি বলে মন্তব্য করে তামিম ইকবাল আরও বলেন, সীমিত সামর্থ্যের দল নিয়ে ভালো করাটা কঠিন। এবারে শুনুন আজকের সেলিব্রিটি নিউজ। ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয়ে চাপা প্রাচী। একজন স্বপ্নদ্রষ্টা কবি, যিনি তার কল্পনার সুন্দর বাংলাদেশকে দেখতেন কাজী নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন কিংবা ফররুখ আহমদের চোখে। তার আহ্বানে যেন কিচিরমিচির করে উঠত হাজারো শান্তিপ্রিয় পাখি, জেগে উঠত পল্লবিত সুরেলা ভোর। জীবনব্যাপী জাতির কল্যাণ ত্বরান্বিত করতে সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে যিনি খুঁজেছিলেন সামগ্রিক মুক্তি, বিপ্লব দ্রোহ আর বিশ্বাসকে দিতে চেয়েছেন শৈল্পিক ভাষা। ভালোবাসার শত ফুল ফোটানো, সদ্য অমরতার পথে হারিয়ে যাওয়া এই গন্ধবণিক কবি আহমদ বাসির। আসসালামু আলাইকুম সুধী দর্শক, স্বাগত জানাচ্ছি সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠান। পণ্ডিত অন্তঃপ্রাণ অসাধারণ বাগ্মী আহমদ বাসিরের জ্ঞানগর্ভ কথা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতেন ছোট বড় সকলেই। বাংলাদেশের আবৃত্তি শিল্পের অগ্রগণ্য এই তরুণ প্রাণ যেন কণ্ঠ নয়, প্রিয় কবিদের কবিতা পড়তেন হৃদয় থেকে উৎসরিত অলৌকিক স্বর দিয়ে। হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান। দেশীয় ও লোকজ শুদ্ধ শিল্প সাহিত্যের চর্চা, গবেষণা আর বিকাশে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক যোদ্ধা কবি আহমদ বাসিরের রয়েছে অগ্রণী ভূমিকা। তারুণ্যের উচ্ছলতা আর নতুন দিনের স্বপ্নকে অবলম্বন করে নিরন্তর ছুটে চলা এই মানুষটি নিজেকে ধূমকেতুর মতো প্রকাশ করেছিলেন কবি, সাংবাদিক, সংগঠক, সম্পাদক, আলোচক, উপস্থাপক, গবেষক, আবৃত্তিশিল্পী, গীতিকার, গল্পকার ও ঔপন্যাসিক, অভিধায়ক। আমিও মামলা করতে জানি। মামলা কাহাকে বলে, উহা কত প্রকার, উদাহরণ সহকারে তোকে আমি বুঝিয়ে দেব। রাজধানীতে উৎসঙ্গ সৃজন চিন্তন নামের সাহিত্য সংগঠন পরিচালনার মাধ্যমে দেশপ্রেমী, ঐতিহ্যবাদী ও শেকড় সন্ধানী মুক্তবুদ্ধি সম্পন্ন তরুণ প্রজন্মকে তিনি এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন নিজের জাদুকরী ব্যক্তিত্বে। আহমদ বাসিরের রূপালী আঙ্গুলের ঝর্ণাধারা থেকে মুহূর্তেই বেরিয়ে আসত চমৎকার সব গান কবিতা। বিবেকের মধ্যে
এখন কি আর বিবেক আছে হৃদয়ের মধ্যে হৃদয়? কবি আল মাহমুদ ও গীতিকবি মল্লিক রচনাবলী ও তাঁর সাক্ষাৎকার সংকলন প্রকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন তিনি। দেশ বিদেশের নানান জার্নালে প্রকাশিত হয়েছে তার মূল্যবান প্রবন্ধ ও গবেষণাপত্র। ইনভেলাপ প্রকাশনী থেকে একমাত্র প্রকাশিত কাব্যগ্রন্থ গোপন মাটির বীজতলা ও কিশোর উপন্যাস দিনেশের কালোরাত ছাড়াও সাহিত্যে মেধার কুসুম ফোটানো এই কীর্তিমানের রয়েছে অপ্রকাশিত অন্তত 20টির মতো পাণ্ডুলিপি। ঢাকা আহসানিয়া মিশনের সহায়তায় অনির্বাণ ইউসিএলসি স্কুল ও সংকল্প শিশু কিশোর সংসদ নামে মিরপুরের কালশিতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তিনি গড়ে তুলেছিলেন স্বপ্নের অনন্য এক ভুবন। বুকের গহীনে হাজারো স্বপ্ন অপূর্ণ রেখেই মাত্র 42 বছর বয়সে 18 নভেম্বর বুধবার রাতে চিরতরে থেমে গেল বিশ্বাসের কাছে সমর্পিত কবি আহমদ বাসিরের জীবনযাত্রা। এর আগে নোয়াখালী জেলার চাটখিল থানার পশ্চিম দেলিয়াই গ্রামের ঐতিহ্যবাহী ইমান আলী মোল্লাবাড়িতে 1387 বঙ্গাব্দের পয়লা চৈত্র ইংরেজি 1978 সালের 22 মে পৃথিবীতে প্রথম নিজের অস্তিত্ব জানান দেন ক্ষণজন্মা কবি আহমদ বাসির। সমস্ত আকাশ যাঁর মাথার উপরে পেতে দিত মেঘ রং ছায়ার চাদর। আকাশে স্বপ্নের আজান হেঁকে তিনি বাতাসে মিলিয়ে গেলেও নিজ কীর্তিতেই স্মরণীয় হয়ে থাকবেন বহুকাল। আবিদ আজম, রেডিও টুডে। সবশেষে জানিয়ে দিয়েছি আজকের ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা ও আশেপাশের এলাকার তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস, একই তাপমাত্রা বজায় থাকতে পারে রাত 8টা পর্যন্ত। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 160, যা অস্বাস্থ্যকর। আমরা সন্ধ্যার খবরের শেষ প্রান্তে পৌঁছে গেছি, তবে বিদায় নেওয়ার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। করোনায় দেশে আরও 28 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1847 জন, বেড়েছে শনাক্ত, সুস্থতা ও মৃত্যুর হার। রাজধানীর মেরুল বাড্ডা থেকে অবৈধ অর্থ ও স্বর্ণালঙ্কার সহ ব্যবসায়ী গোল্ডেন মনির গ্রেপ্তার। এবং বিশ্বজুড়ে করোনায় একদিনের রেকর্ড সর্বোচ্চ 12,000 মানুষের মৃত্যু, ফাইজারের টিকার জরুরি অনুমোদনের আবেদন। এই ছিল রেডিও টুডে সন্ধ্যার খবর। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।